রূপকথা বলল, এগুলো তো ভালো লক্ষণ না বোন। তোর ইমিডিয়েটলি একটা বিয়ে করা প্রয়োজন। ইতু বলল, তোর বিয়ে কে করবে? আমি তো জীবনে বিয়ে শাদী করবোই না। উল্টো আমার নাতি নাতনিকেও বলবো বিয়ে শাদী একদম না করতে। এর মধ্যেই তাদের খাবার চলে এলো। তিনজন গল্প করতে করতে খাবারটা শেষ করলো। আজকের খাবারের বিল দিয়েছে ওয়াহি। ইতু দিতে চেয়েছিল, তবে ওয়াহি তাকে বলল আগামীকাল দিতে। এরপর তিনজন সুন্দরভাবে বাকি ক্লাসগুলো করে নিল। ক্লাস শেষে যে যার বাসায় চলে গেল। সময় কারোর জন্য থেমে থাকে না, সময় চলে যায় আপন গতিতে। এর মধ্যে কেটে গেছে একটা মাস। এই এক মাসে ক্লাসের সবার সঙ্গে রূপকথার খুব ভালো একটা সম্পর্ক তৈরি হয়েছে। বাসায় ফারুক সাহেব আর আয়শা বেগমের সঙ্গেও এখন দারুণ ভাব হয়েছে তার। উৎসর সঙ্গেও সম্পর্কটা আগের থেকে কিছুটা উন্নতি হয়েছে। ফ্রি মাইন্ডে কথা বলতে পারে দুজন। উৎস সকালে তাকে কলেজে দিয়ে অফিসে চলে যায়। এরপর বাসায় আসে রাত 8টা কি 9টার দিকে। অফিসের কাজের চাপ বেড়েছে তার, তাই একটু লেট করে বাসায় ফিরে। উৎস আসার পর রূপকথা পড়ালেখা হোমওয়ার্ক শেষ করে সারাদিন কলেজে কি কি হয়েছে সেসব শোনায় উৎসকে। উৎস সেগুলো খুব মনোযোগ সহকারে শোনে। রাতে ডিনার করে উৎস বিছানায় হেলান দিয়ে বসে ল্যাপটপে কাজ করছিল। রূপকথা ফ্রেশ হয়ে এসে বলল, ঘুমাবেন না? উৎস কাজ করতে করতেই উত্তর দিল, হ্যাঁ, তো আর একটু পরে ঘুমাবো। তুমি ঘুমাও, সকালে ক্লাস আছে। রূপকথা আর কিছু না বলে এক পাশে গিয়ে শুয়ে পড়ল। উৎস আরও কিছুক্ষণ কাজ করে ল্যাপটপটা পাশের টেবিলে রেখে রুমের লাইটগুলো নিভিয়ে ড্রিম লাইট জ্বালিয়ে রূপকথার পাশে শুয়ে পড়ল। উৎসর ঘুম আসেনি তখনও। সে খেয়াল করছে রূপকথা ঘুমের মধ্যে বড় বড় নিঃশ্বাস ছাড়ছে, যা দেখে উৎস ডাকল তাকে। রূপকথা। প্রথম ডাকে রূপকথা সাড়া দিল। উৎস জিজ্ঞেস করল, ঘুমাওনি তুমি? বড় বড় নিঃশ্বাস নিয়ে কেঁপে কেঁপে উঠছো, ঠিক আছো? রূপকথা বলল। ঘুম আসছে না আমার। উৎস বলল, সারাদিন পড়ে পড়ে ঘুমালে রাতে ঘুম আসবে? রূপকথা বলল। চলুন বারান্দায় গিয়ে বসি। উৎস জিজ্ঞেস করল, সকালে উঠতে পারবে? রূপকথা বলল, আচ্ছা ঠিক আছে, আপনি ঘুমান, আমি একাই যাচ্ছি। একথা বলে রূপকথা উঠে বারান্দার দোলনায় গিয়ে বসল। রূপকথা দোলনায় পা তুলে বসে আস্তে আস্তে দোল খেতে লাগলো। ভীষণ মন খারাপ লাগছে তার। বারবার বাসার কথা মনে পড়ছে। কালকে তার ভাই শাফিনের সঙ্গে কথা বলেছে। বহু চেষ্টার পর শাফিন তার সঙ্গে যোগাযোগ করতে সক্ষম হয়েছে। শাফিনের থেকে শুনেছে বাসার সবাই তাকে ছাড়া দিব্যি ভালো আছে। তার দাদিও আগের থেকে কিছুটা সুস্থ। সবটা শুনে রূপকথা মলিন হাসল। রূপকথা এসব ভাবছিল, এমন সময় বারান্দায় 2 কাপ কফি নিয়ে উৎস এলো। উৎসকে দেখে রূপকথা পা নামিয়ে তাকে বসার জায়গা করে দিল। উৎস রূপকথার হাতে 1 কাপ কফি দিয়ে পাশে বসলো। জিজ্ঞেস করলো, কিছু হয়েছে? কিছু হলে কিন্তু নিশ্চিন্তে বলতে পারো আমায়। রূপকথা বলল। কিছু লাগবে না আমার, চারিদিকে সব কিছু বিষাক্ত লাগছে। উৎস জিজ্ঞেস করলো, হঠাৎ করে কি হলো? এতদিন তো ভালোই ছিলে। রূপকথা হেসে বলল। সত্যি কি আমি ভালো ছিলাম? উৎস কিছু বলছে না, চুপচাপ রূপকথার মুখের দিকে তাকিয়ে আছে। ভরা পূর্ণিমার রাত আজ। চাঁদের আলোয় রূপকথার মুখটা স্পষ্ট দেখা যাচ্ছে। মেয়েটার মুখটা আজ মলিন হয়ে আছে। রূপকথা বলল, বুঝলেন যাওয়া সাহেব, চাপা আর্তনাদ কেউ দেখে না, কেউ বোঝে না, কেউ বা আবার বুঝেও না বুঝার ভান করে। উৎস বলল, দুঃখ পুষে রেখে কোনো লাভ আছে? মনে রেখো, দুঃখ কখনো পুষে রাখতে নেই, খোলা আকাশে উড়িয়ে দিতে হয়। রূপকথা বলল, ভবিষ্যতে কি হবে আমার, এটা নিয়ে ভাবলেই কষ্টে রুহু ছিঁড়ে যায় আমার। উৎস কফির কাপটা নিচে রেখে রূপকথার দিকে ঘুরে বসল। এরপর রূপকথার হাত থেকে কফির কাপটা নিয়ে সেটাও নিচে রাখল। রূপকথার 2 হাত নিজের হাতের মুঠোয় নিয়ে বলল, বলেছি তো আমি আছি,
তোমার ভবিষ্যৎ গড়ার দায়িত্ব আমার। তুমি শুধু মনোযোগ দিয়ে পড়ালেখাটা করো। এসব নিয়ে বেশি চিন্তা করো না। তোমাকে হাসি খুশিই মানায়, মন খারাপ অন্তত তোমাকে মানায় না। রূপকথা বলল, আমার জীবন এতটা কঠিন হয়ে গেল কেন? এমন জীবন তো আমি চাইনি। উৎস বলল। আসলেই কি তোমার জীবন কঠিন? রূপকথা বলল। তা নয় তো কি? উৎস বলল, তুমি এটুকুতেই হতাশ হয়ে যাচ্ছ? ভুলে গেলে চলবে না, তোমাকে অনেক দূর যেতে হবে, নিজের পায়ে দাঁড়াতে হবে। রূপকথা বলল, জামাইয়ের পা থাকতে আমি কেন নিজের পায়ে দাঁড়াবো? আমার তো ছোট থেকে ইচ্ছে ছিল জামাইয়ের কোলে উঠে বসে থাকবো। উৎস বলল। সিরিয়াস কথার মধ্যে এসব কথা কোনো পাগলে বলে? রূপকথা বলল। সিরিয়াস কথা ভালো লাগে না আমার, কারণ সিরিয়াস কথা নিয়ে ভাবতে গেলে টেনশনে আমার মাথা ব্যথা উঠে যায়। উৎস বলল। এসব বাদ দিয়ে পড়ালেখায় মনোযোগ দাও। রূপকথা বলল, আমার এই দেশে আর থাকতে মন যাচ্ছে না। এই মাটির গন্ধ আমি নিতে পারছি না। উৎস বলল। আল্লাহ খোদার নাম নিয়ে কোনো রকমে টেনে টুনে ইন্টার পাস করো, এরপর না হয় লন্ডন পাঠিয়ে দিব। রূপকথা বলল। পড়ালেখা করতেও মন চায় না। উৎস জিজ্ঞেস করলো। তাহলে কি করতে মন চায়? রূপকথা বলল। সারাদিন ঘুমাতে মন চায়। উৎস বলল। ঠিক আছে, শুক্রবারে সারাদিন ঘুমিও তুমি, সেদিন কেউ ডাকবে না তোমায়। রূপকথা বলল। জানেন, কাল ভাইয়ার সঙ্গে কথা বললাম। ও বলল বাসের সবাই আমাকে ছাড়াও ভীষণ ভালো আছে। উৎস বলল। ভালোই তো। আচ্ছা, তুমি কি চাও না তোমার পরিবার ভালো থাকুক? রূপকথা বলল। চাই, তবে সেটা আমাকে ছাড়া নয়। উৎস বলল। এসব মনের মধ্যে গেঁথে রেখে লাভ আছে? রূপকথা কিছুক্ষণ চুপ করে রইল, এরপর জিজ্ঞেস করলো, কালকে তো আপনাদের রেস্টুরেন্টের গ্র্যান্ড ওপেনিং, যাবেন না? উৎস বলল। যাব, তবে সন্ধ্যায়। রূপকথা আবদারের সুরে বলল। আমাকে নিয়ে যাবেন? উৎস বলল। ওখানে গিয়ে তুমি কি করবে? রূপকথা বলল। কতদিন বাইরে যাই না, আমারও তো ইচ্ছে করে আশেপাশে একটু ঘুরতে। উৎস বলল। আচ্ছা দেখি। রূপকথা বলল। দেখি বললে হবে না। উৎস বলল। আদিবের বোঝানো কেমন? রূপকথা বলল। ভালোই, খুব সুন্দর করে কথা বলে। জানেন, আদিব ভাইয়া মাঝে মধ্যে আমার জন্য চকলেট নিয়ে আসে, আজকেও এনেছিল। আদিব রূপকথার জন্য চকলেট নিয়ে আসে শুনে হঠাৎই উৎসর ভীষণ রাগ হলো, কিন্তু রাগের কারণটা বুঝতে পারল না, তাই সেটা প্রকাশ করলো না। বলল, ঠিক আছে, মনোযোগ দিয়ে পড়ালেখা করো, উল্টাপাল্টা বিষয় নিয়ে টেনশন করার কোনো দরকার নেই। রূপকথা কিছু বলছে না, উৎসও কিছু বলছে না, দুজন পাশাপাশি চুপচাপ বসে আছে। কিছুটা সময় এভাবে অতিবাহিত হয়ে যাওয়ার পর রূপকথা ধীরে ধীরে নিজের মাথাটা উৎসর কাঁধে রাখলো, এরপর বলল, আপনার ভবিষ্যৎ কি সেটা নিয়েও আমার চিন্তা হয়। কাঁধে রূপকথা মাথা রাখায় উৎস একটু নড়েচড়ে বসলো, বলল, আমাকে নিয়ে এত চিন্তা করতে হবে না। রূপকথা বলল, যেভাবে হোক আমি তো আপনার ওয়াইফ, আপনাকে নিয়ে আমার চিন্তা হওয়াটাই কি স্বাভাবিক না? উৎস বলল। বললাম তো, তোমার আমাকে নিয়ে এত চিন্তা করতে হবে না। আর শুধু আমাকে নিয়ে না, দুনিয়ার কোনো কিছু নিয়েই তোমার চিন্তা করতে হবে না। রূপকথা বলল। আপনি ভেতর থেকে খুব একা, তাই না? উৎস হেসে বলল, ব্যাপার না, আমি একাকিত্বের মধ্যে বেড়ে ওঠা এক মানুষ। রূপকথা বলল। বাসায় মা বাবা ভাই সঙ্গে একজন সার্ভেন্ট ছিল, তারপরও আপনি কিভাবে একাকিত্বের মধ্যে বড় হয়েছেন? উৎস একটা দীর্ঘশ্বাস নিয়ে বলল, বাদ দাও, সে এক অনেক লম্বা কাহিনী। রূপকথা বলল। বলুন, আমি শুনতে চাই। উৎস বলতে চাইল না, এতে রূপকথা আরও জোরাজোরি শুরু করলো। উৎস জানে রূপকথা নাছোড় বান্দা, সে এই লম্বা কাহিনী শুনে তবেই ক্লান্ত হবে। রূপকথা আবার বলল। প্লিজ বলেন না। উৎস বলল। আচ্ছা, সংক্ষেপে বলি তাহলে। রূপকথা বলল। যেভাবে আপনার বলতে এবং আমার বুঝতে সুবিধা হয় সেভাবেই বলুন। উৎস একটা লম্বা শ্বাস ছেড়ে বলা শুরু করলো। আমি ক্লাস 2 থেকে 5 পর্যন্ত বাংলাদেশে ছিলাম, তবে হোস্টেলে। এরপর ক্লাস 6 থেকে মাস্টার্স পর্যন্ত ছিলাম লন্ডনে।
ইন্টার পর্যন্ত ওখানকার একটা নামি দামি হোস্টেলে থেকে পড়াশোনা করেছি। এরপর আব্বার ফ্ল্যাটে থেকেছি। আমার এই জীবনের প্রায় অর্ধেকটা সময় কেটেছে পরিবারহীন এতিম বাচ্চাদের মতো। আম্মার ধারণা ছিল বাসায় থাকলে আমি বিগড়ে যাব, পড়ালেখা ঠিক মতো করবো না, তাই তিনি সবসময় আমাকে হোস্টেলেই রাখতেন। রূপকথা জিজ্ঞেস করলো। লন্ডনে আপনাদের আত্মীয় স্বজন কেউ থাকতো না? উৎস বলল। আম্মার খালার মেয়ে থাকতো তার পরিবার নিয়ে। লন্ডন যাওয়ার আগে কথা হয়েছিল আমি তাদের বাসায় থেকেই পড়ালেখা করব। রূপকথা জিজ্ঞেস করলো। তাহলে হোস্টেলে ছিলেন কেন? উৎস বলল। আম্মা আব্বার উপর রাগ করে ইভেন আমি টানা 4 বছর তাদের সঙ্গে ফোনে কোনো যোগাযোগ রাখিনি। তারা প্রতি বছর গিয়ে আমাকে দেখে আসতো। বছরের জাস্ট ওই কয়েকটা দিনই তাদের সঙ্গে আমার দেখা হতো, কথা হতো, একসঙ্গে থাকা হতো। রূপকথা বোকার মতো জিজ্ঞেস করলো। মা বাবা আসার সময় কান্না করতেন না? উৎস বলল। হ্যাঁ, প্রথম প্রথম অনেক কান্না করতাম। বারবার আম্মা আব্বার কাছে অযথা আবদার করতাম আমাকেও যেন তাদের সঙ্গে নিয়ে যায়। তখন বছরের ওই কয়েকটা দিনই আমার কাছে ঈদের মতো লাগতো। তাদের দেখে ভীষণ খুশি হতাম। প্রথম প্রথম তো ভাবতাম এবার হয়তো আমাকে তাদের সঙ্গে নিয়ে আসবে। লন্ডনে আব্বার নিজের ফ্ল্যাট আছে, তারা গেলে সেখানেই থাকতো। বছরের সেই কয়েকটা দিন আমিও তাদের সঙ্গে সেই ফ্ল্যাটে থাকতাম। উৎস একটু থেমে আবার কথা শুরু করলো। প্রথম প্রথম যখন লন্ডনে যাই তখন আবার লন্ডনের খাবার একদমই পছন্দ ছিল না, খেতে পারতাম না। প্রথম 1 বছর আমাকে খাবার নিয়ে অনেক কষ্ট পোহাতে হয়েছে। এরপর ধীরে ধীরে ইউজড টু হয়ে গেছি। হোস্টেলে রাতে যখন সবাই গভীর ঘুমে আচ্ছন্ন থাকতো তখন আমি আচ্ছন্ন থাকতাম কান্নায়। কত রাত যে আমার কান্না করতে করতে জ্বর এসেছে তার হিসেব নেই। জ্বরের ঘোরে বারবার আম্মাকে ডাকতাম আর ভাবতাম, ইস, আম্মা যদি এখন পাশে থাকতো তাহলে কতই না ভালো হতো। আমার মাথার কাছে বসে জলপট্টি দিয়ে দিত, আমাকে আদর করে বুকে জড়িয়ে ঘুম পাড়িয়ে দিত। কিন্তু আফসোস, এসব কিছুই বাস্তবে হতো না। আর অবশ্য আমার বুদ্ধি বয়সের পর আম্মার সঙ্গে আমার এমন কোনো মুহূর্তও নেই, থাকলেও হয়তো মনে পড়ছে না। তো তখন আমার জ্বর নিজে থেকে এসে আবার নিজে থেকেই চলে যেত। আমার মনে আছে একবার আমার ধুম জ্বর হয়েছিল। সেই জ্বর নিয়ে আমি টানা 8 দিন হাসপাতালে ভর্তি ছিলাম। তখন আম্মা আব্বা দেশ থেকে মোটা অঙ্কের টাকা পাঠিয়ে আমার সেবা যত্নের কোনো ত্রুটি রাখিনি। অথচ তখন আমার ইচ্ছে করছিল আম্মার বুকে একটু মাথা রাখতে, আম্মার বুকে মাথা রেখে একটু গল্প শুনতে। কিন্তু বাস্তবতা আমাকে সেই সুযোগ করে দেয়নি। সেই জ্বরের পর থেকেই আমি একদম চুপ হয়ে গেলাম। আমার পরিবর্তন সবার চোখে লাগলো, সবাই দেখলো আমি চুপ হয়ে গেছি। কিন্তু কেন হয়েছে সেটা কেউ খোঁজ নিয়ে দেখলো না। আমি যেদিন দেশে আসি সেদিন আমাকে জড়িয়ে ধরে আম্মা অনেক কেঁদেছিল। কিন্তু বিশ্বাস করো, সেদিন আম্মার কান্না দেখে আমার একটুও কষ্ট হয়নি, একটুও খারাপ লাগেনি। একটুর জন্য মনে হয়নি আম্মার কান্না আমার থামানো উচিত। সেদিনই খুব বাজেভাবে রিয়েলাইজ করেছিলাম একাকিত্ব আর দূরত্ব মানুষকে ভীষণ স্বার্থপর বানিয়ে দেয়। উৎস কথাগুলো বলার সময় অতীতে এতটাই মগ্ন ছিল যে সে খেয়ালই করেনি তার কথা শুনে তার পাশে বসা মেয়েটি নীরবে চোখের অশ্রু বিসর্জন দিচ্ছে। উৎসর পরনের টি শার্টটার কাঁধের অংশটা রূপকথার চোখের পানিতে ভিজে একাকার হয়ে গেছে। রূপকথা থেমে থেমে নাক টানছে। রূপকথার কান্না দেখে উৎস সত্যি ভীষণ অবাক হলো। তার ভাবনার বাইরে ছিল কোনো মেয়ে তার জন্য কান্না করবে। উৎস জিজ্ঞেস করলো। আর ইউ ওকে? রূপকথা বলল। আমার না ভীষণ কষ্ট লাগছে। আপনি এসব কেন বলতে গেলেন আমাকে? উৎস বলল। তুমি তো জোর করলে আমায়, আর এগুলো তো সংক্ষিপ্ত কাহিনী। পুরোটা বললে তো মনে হয় তুমি স্ট্রোক করবে। রূপকথা কিছু না বলে শুধু কান্না করছে। উৎস কি করবে বুঝতে পারছে না। একটু সময় নিয়ে আবারও জিজ্ঞেস করলো। এভাবে কান্না করছো কেন? কান্না করার মতো কি এমন বললাম আমি? রূপকথা গলায় ঝুলানো ওড়নাটা দিয়ে নাক মুছে বলল। আমি বিশ্বাসই করতে পারছি না আপনার মধ্যে এত কষ্ট লুকিয়ে আছে। উৎস বলল। তোমাকে তো খুব স্ট্রং একটা মেয়ে ভেবেছিলাম, কিন্তু এখন দেখছি তুমি একটা ছিচ কাঁদুনে। শোনো, এসব কথা আমি আমার লাইফে কখনো কারোর সঙ্গে শেয়ার করিনি। আজকেই ফার্স্ট তোমাকে বললাম। কিন্তু বিশ্বাস করো, তুমি এভাবে কান্না করবে আগে যদি বুঝতাম তাহলে আমি তোমার সঙ্গে এসব জীবনেও শেয়ার করতাম না। রূপকথা বলল। আমি চাইলো কান্না থামাতে পারছি না, আমার কলেজে ছিঁড়ে যাচ্ছে।
উৎস বলল, ইয়া আল্লাহ, কি মুসিবতে পড়লাম। প্লিজ কান্না থামাও। কান্না না থামালে কিন্তু আর কোনোদিনও তোমার সঙ্গে কিচ্ছু শেয়ার করব না। রূপকথা নাক টেনে নিজেকে শান্ত করার চেষ্টা করে বলল। আমি চেষ্টা করছি। উৎস বলল, ওকে, সেটা না হয় বুঝলাম, কিন্তু আমার টি শার্টটা যে এভাবে নষ্ট করে দিলে তার কি হবে? রূপকথা বলল। ঠিক আছে, ব্যাপার না, আমি একটা নতুন কিনে দেব। উৎস জিজ্ঞেস করল। টাকা কোথায় পাবে? রূপকথা বলল। কেন, আপনি দিবেন? উৎস বলল। সিরিয়াসলি, আমার টাকা দিয়ে আমাকে এই টি শার্ট গিফট করবে তুমি? রূপকথা বলল। হ্যাঁ, করবই তো। আর আপনার টাকা মানে? উৎস বলল। আমার টাকা মানে আমার টাকা? রূপকথা বলল। বিয়ের পর ছেলেদের বউ ছাড়া নিজের বলতে আর কিচ্ছু থাকে না। আপনি সহ আপনার টাকা পয়সা সব কিছুতেই আমার ভাগ আছে। শেষের লাইনটুকু শুনে উৎসর হৃদয় থমকে গেল। তাকে কেউ নিজের বলে দাবি করছে। চিন্তা করা যায়। উৎস বলল। অনেক তো রাত হলো, এবার অন্তত ঘুমাতে চলো। রূপকথা বলল। ঠিক আছে, আপনি ঘুমাতে যান। উৎস জিজ্ঞেস করল। তুমি ঘুমোবে না? রূপকথা বলল। না, আজকে আর ঘুম আসবে না। উৎস বলল। এখন না ঘুমালে কাল সবগুলো ক্লাসে ঝিমাবে তুমি। রূপকথা বলল। ব্যাপার না। উৎস বলল। বেশি কথা না বলে ঘুমাতে চলো। রূপকথা বলল। সরি, আপনার কথা শুনতে আগ্রহী নই। প্লিজ গিয়ে ঘুমিয়ে পড়ুন। উৎস এবার একটা কাজ করে বসলো। উঠে রূপকথাকে কোলে তুলে নিল। রূপকথা শক্ত করে উৎস টি শার্টের বুকের অংশ আঁকড়ে ধরে আছে। উৎস বলল। আর একটা কথা বললে কোল থেকে টুপ করে ফেলে দেবো। রূপকথা হেসে বলল। আমি জানি আপনি ফেলবেন না। রূপকথা এক দৃষ্টিতে উৎসর চোখের দিকে তাকিয়ে আছে। উৎস সোজা হেঁটে বিছানার কাছে গিয়ে রূপকথাকে কোল থেকে ফেলে দিল। হঠাৎ এভাবে ফেলে দেওয়ায় রূপকথা নিচে পড়ে গেছে। ভেবে ভীষণ ভয় পেয়েছে। পরক্ষণে দেখল না, নিচে পড়েনি, তুলতুলে বিছানায় পড়েছে। উৎস বলল। চুপচাপ ঘুমাও। রূপকথা জিজ্ঞেস করল। আপনি ঘুমাবেন না? উৎস জবাব দিল। টি শার্টে যে বেহাল দশা করেছো, এই বেহাল দশা নিয়ে ঘুমানো যাবে? একথা বলে উৎস একটা টি শার্ট নিয়ে ওয়াশরুমে চলে গেল। রূপকথা বালিশের পাশ থেকে মোবাইলটা নিয়ে দেখে 3:44 বাজে। এখন ঘুমালে উঠবে কখন, এসবই ভাবছিল রূপকথা। উৎস চেঞ্জ করে এসে বলল। এখনো ঘুমাওনি তুমি? রূপকথা বলল। ঘুম আসছে না। উৎস বলল। তাহলে উঠে পড়তে বসো। রূপকথা হাই তুলতে তুলতে বলল। ওকে, গুড নাইট। কথাটা শেষ করেই ধপাস করে শুয়ে পড়ল রূপকথা। উৎস সেদিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে নিজেও অন্য পাশে গিয়ে শুয়ে পড়ল। কলেজ ক্যান্টিনে বসে আছে রূপকথা, ওয়াহি, ইতু। একটু পরেই তাদের খাবার চলে আসবে। তিনজন বসে অপেক্ষা করছিল। এর মধ্যেই ইতু বলল। চল আজ কলেজ ছুটির পর কোথাও থেকে ঘুরে আসি। ওয়াহি জিজ্ঞেস করলো। কোথায় যাবি? ইতু বলল। পাশেই যে লেকটা আছে না, ওখানেই চল। বিকেলের টাইমে ওখানে সুন্দর সুন্দর ছেলেরা থাকে। ওয়াহি বলল। এ ভাই, যে অবস্থা দেখছি, তুই তো লুচ্চামির আগুনে পুড়ে পুরাই ধ্বংস হয়ে যাবি। ইতু বলল। নিজের জীবন ধ্বংস করা শেষ, এখন জামাইয়ের জীবন ধ্বংস করার পালা। রূপকথা বলল। তুই না বিয়ে করবি না বলেছিস? ইতু বলল। জীবনে যদি কখনো বিয়ে করি তাহলে আমার জামাইকেই করব। ওয়াহি বলল। আসলেই আমরা পাপী। না হয় বিয়ে করে জামাইয়ের সেবা করার বয়সে কি না পড়ালেখার মতো পাপ কাজ করছি। ইতু বলল। একটা সিরিয়াস কথা বলি শোন, আমি ইন্টার ফাইনাল দিয়েই বিয়ে করে নিব। ওয়াহি বলল। এটাই ভালো হবে। আমারও মাঝে মাঝে মনে হয় বিয়ে করে নিই, কিন্তু পরক্ষণেই মনে পড়ে আমার বাসা থেকে অনার্স শেষ না হওয়া পর্যন্ত বিয়ে দিবে না। এর মধ্যে তিনজনের খাবার চলে আসলো। ইতু একটা ফ্রেঞ্চ ফ্রাই মুখে দিয়ে রূপকথাকে জিজ্ঞেস করলো। কিরে তুই বল। রূপকথা উল্টো জিজ্ঞেস করলো। কি বলবো? ওয়াহি বলল। বিয়ে কবে করবি? ওয়াহির প্রশ্ন শুনে রূপকথা অপ্রস্তুত হয়ে পড়ল। কি উত্তর দেবে সে? সে তো আগেই বিবাহিত।
কিন্তু এই কথাটা এখন বললে ওরা কিভাবে নেবে? ইতু বলল, তুই আবার কোন ভাবনার সাগরে ডুব দিয়েছিস? রূপকথা বানিয়ে একটা মিথ্যা বলে দিল, বলল। কোনো প্ল্যান নেই আমার। তিনজন নাস্তা করতে করতে আরও কিছুক্ষণ গল্প করে ক্লাসে চলে গেল। কলেজ ছুটির পর রূপকথা বাসায় এসে স্নান করে চেঞ্জ করে নিচে এসে দেখে আয়শা বেগম লিভিং রুমে বসে আছে। রূপকথা জিজ্ঞেস করলো, লাঞ্চ করেছেন? আয়শা বেগম বলল। না কই করলাম। রূপকথা বলল। তাহলে কি কারোর জন্য অপেক্ষা করছেন? আয়শা বেগম বলল, দুপুরে উৎসর বাসায় আসার কথা ছিল, ওর জন্যই অপেক্ষা করছিলাম। তোমার সঙ্গে কথা হয়েছে ওর? রূপকথা বলল। না, কল দেয়নি। আপনি? আয়শা বেগম একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলল। দিয়েছিলাম, ও ধরেনি, ব্যস্ত ছিল হয়তো। রূপকথা রুমে যাচ্ছিল উৎসকে ফোন দিতে। এমন সময় বাইরে থেকে উৎসর গাড়ির আওয়াজ শোনা গেল। আয়শা বেগম বলল, এই তো এসে গেছে ও। রূপকথা বলল। সার্ভেন্টকে টেবিলে সাজাতে বলি। আয়শা বেগম বলল, আমি বলবো তুমি এক গ্লাস শরবত নিয়ে রুমে যাও। তোমার একটাই কাজ, সেটা হলো আমার ছেলের খেয়াল রাখা, তার যত্ন আত্তি করা। রূপকথা কিছুক্ষণ হাবলার মতো তাকিয়ে থেকে উৎসকে আসতে দেখে কিচেনে চলে গেল। সার্ভেন্টরা জিজ্ঞেস করলো কি লাগবে। রূপকথা বলল, চিনি আর লেবু কোথায় আছে? একটু এনে দিন। একজন সার্ভেন্ট চিনি আর লেবু কেটে দিতেই রূপকথা বেশি করে চিনি দিয়ে কড়া করে এক গ্লাস শরবত বানালো। এরপর শরবতের গ্লাসটা নিয়ে রুমের দিকে হাঁটা ধরল। রূপকথাও তার পেছন পেছন রুমে চলে গেল। উৎস রুমে ঢুকে পেছনে তাকাতেই রূপকথাকে দেখল। মেয়েটা হাতে গ্লাস নিয়ে তার দিকেই এগিয়ে আসছে। উৎসকে দেখে রূপকথা হাত নাড়িয়ে বলল। হাই বন্ধু। উৎস জিজ্ঞেস করল, আমি আবার তোমার কোন দিনের বন্ধু? রূপকথা উৎসর সামনে এসে বলল, হো মা, আপনি জানেন না, বিয়ের পর মেয়েদের আসল বন্ধু হলো তাদের জামাই। উৎস বলল, এসব অদ্ভুত কথা তো একমাত্র তোমার মুখ থেকেই শুনি, তাই তুমি এর আগে এ কথা বলো মানেই আমি শুনিনি। রূপকথা শরবতের গ্লাসটা উৎসর দিকে বাড়িয়ে দিয়ে বলল, এই নিন, শরবতটা খেয়ে নিন, ভালো লাগবে। উৎস শরবতের গ্লাসটা হাতে নিয়ে এক ঢোক শরবত মুখে নিতেই তার কপাল কুঁচকে গেল। তারপরও পুরোটা শরবত খেয়ে শেষ করলো। রূপকথা বলল, শরবতটা আমি বানিয়েছি। উৎস গ্লাসটা পাশের টেবিলে রেখে বলল, হ্যাঁ, মুখে দিয়েই বুঝেছিলাম। রূপকথা বলল। কিভাবে বুঝলেন? উৎস বলল, এ বাসায় এত চিনি কেউ খায় না, তাহলে নিশ্চয়ই জেনে শুনে সার্ভেন্টরা আমার জন্য এত চিনি দিয়ে শরবত বানাবে না। রূপকথা মন খারাপ করে বলল, আমি তো ভেবেছিলাম চিনি বেশি দিলে মজা বেশি হবে, তাই আর কি। উৎস বলল। আমি কি একবারও বলেছি মজা হয়নি? রূপকথা বলল। তার মানে কি মজা হয়েছে? উৎস বলল, জি ম্যাডাম। রূপকথা খুশি হলো। এরপর উৎসর দিকে এক পা এগিয়ে একদম তার কাছাকাছি গিয়ে দাঁড়ালো। উৎস কিছু বুঝে ওঠার আগেই রূপকথা তার গলার টাইটা ধীরে ধীরে খুলে নিল। এরপর ব্লেজারটাও খুলে নিল। শেষে যখন শার্টের বোতামে হাত দিল, তখনই উৎস একটু পিছিয়ে গিয়ে বলল, কি আল্লাহ, কি করছো তুমি? মাথা ঠিক আছে? রূপকথা বলল। কেন দেখতে পাচ্ছেন না আপনার সেবা করছি? উৎস বলল। থ্যাংক ইউ সো মাচ, অনেক সেবা করেছেন, আর করা লাগবে না, নিচে যান, আমিও আসছি। কতখানি বলেই রূপকথা নিচে চলে গেল। রূপকথা যেতেই উৎস হাঁপ ছেড়ে বাঁচল। নিজেই বলল, কি একটা অবস্থা! আল্লাহ, মেয়েটার মাথায় আসলেই সমস্যা আছে, না হয় এমন পাগলামি কেউ করে? আপনি সবসময় এমন করেন। এসব বলতে বলতে উৎস নিজের জামা কাপড় নিয়ে ওয়াশরুমে চলে গেল। অন্যদিকে রূপকথাকে দেখে আয়শা বেগম জিজ্ঞেস করল। উৎস কই? রূপকথা বলল। ফ্রেশ হয়ে আসছে। এরপর আয়শা বেগম সার্ভেন্টদের বলল, টেবিল সাজাও। রূপকথা জিজ্ঞেস করল, বাবা বাসায় নেই?
আয়শা বেগম বলল। না, গুলশান গেছে। আজকে না নতুন রেস্টুরেন্টের গ্র্যান্ড ওপেনিং। রূপকথা বলল। ও হ্যাঁ, শুনেছিলাম তো। এরপর উৎস আসতেই তিনজন লাঞ্চ করতে বসে পড়ল। খাওয়ার মাঝে আয়শা বেগম বলল। রূপকথা মা, কয়েকদিনের জন্য বাবার বাসা থেকে ঘুরে আসো। রূপকথা সোজা সাপটা জবাব দিল। না, যাব না আমি। আয়শা বেগম বলল। তোমার আম্মু আমাকে কল দিয়েছিল, বলল তোমাকে পাঠাতে কয়েকদিনের জন্য। রূপকথা খাওয়া থামিয়ে বলল। প্লিজ এসব বলবেন না, আমার রাগ উঠে এসব শুনলে। আয়শা বলল। শোনো মেয়ে, রাগ কন্ট্রোল করতে পারলেই দেখবে জীবনে আর কোনো দুঃখ নেই। তাই অল্প কথাতেই এভাবে ঠুস ঠাস রেগে যেও না, এটা খুব খারাপ অভ্যাস। রূপকথা মাথা নত করে বলল। সরি। আয়শা বেগম উৎসকে বলল। তুমি কিছু বলো। উল্টো উৎস জিজ্ঞেস করল। কি বলবো আমি? আয়শা বেগম বলল। রূপকথাকে ওর মা যেতে বলেছে। উৎস বলল। গেলে যাবে, আমার তো কোনো সমস্যা নেই। ও কখন যাবে বলুক, আমি নিজে গিয়ে দিয়ে আসবো ওকে। আয়শা বেগম বলল। এটা নিয়ে তোমরা নিজেদের মধ্যে কথা বলে নিও। এরপর আর কেউ কিছু বলল না, যে যার মতো চুপচাপ খেয়ে নিজেদের রুমে চলে গেল। উৎসর পিছন পিছন রূপকথাও রুমে আসলো। উৎসর সামনে দাঁড়িয়ে বলল। প্লিজ, আমি কোথাও যেতে চাই না। উৎস বলল। অ্যাজ ইয়োর উইশ, এই বিষয়ে আমি কিছু বলবো না। রূপকথা বলল। থ্যাংক ইউ সো মাচ বন্ধু। উৎস মনে মনে আওড়ালো। মাথায় সিট বিশিষ্ট মহিলা। রূপকথা উৎসর পেটে একটা খোঁচা দিয়ে বলল। এই মনে আছে, আজকে না আমাকে আপনার বাইরে নিয়ে যাওয়ার কথা ছিল? উৎস পেটে হাত দিয়ে বলল। না, ভুলে গেছি। মনে করিয়ে দেওয়ার জন্য ধন্যবাদ। এখন একটু রেস্ট নিতে দিন। রূপকথা বিছানায় ধপাস করে ওপর হয়ে শুয়ে বলল। ওকে। উৎস গিয়ে বিছানায় গা এলিয়ে দিল। আজকে তাড়াতাড়ি বাসায় আসার একমাত্র কারণ রূপকথাকে নিয়ে বাহিরে যাওয়া। রূপকথা এই প্রথম তার কাছে কোনো আবদার করেছে। এই 1.5 মাসে কখনো মুখ ফুটে তার কাছে কিচ্ছু চায়নি। যেটুকু দরকার সেটুকু উৎস নিজ থেকেই দিয়েছে। আসরের পর রূপকথার ঘুম ভাঙল। ঘুম ভাঙতেই পাশ ফিরে দেখল উৎস এখনো ঘুমাচ্ছে। তাকে বিকেলে সচরাচর এভাবে ঘুমাতে খুব কম দেখা যায়। উৎসকে দেখে রূপকথার মায়া হলো। কাল রাতে উৎসর বলা কথাগুলো মনে পড়ে গেল। রূপকথা একটু ঝুঁকে উৎসর চুলে হাত বুলিয়ে দিতে লাগলো। এতে উৎস একটু নড়েচড়ে আবার ঘুমালো। উৎসর চুলগুলো সিল্কি হওয়াতে ধরতে ভীষণ আরাম। বারবার হাতের মুঠো থেকে বেরিয়ে আসছে চুলগুলো। মাথায় হাত বুলাতে বুলাতে রূপকথার ইচ্ছে করলো চুলগুলো একটু জোরে টেনে দিতে, কিন্তু না, রূপকথা এমন কিছুই করল না। কাঁচা ঘুম ভাঙলে উৎসর কষ্ট হবে। মূলত এটা ভেবেই রূপকথা নিজের ইচ্ছেকে দমিয়ে রাখল। এভাবে কিছুটা সময় অতিবাহিত হওয়ার পর রূপকথা ওয়াশরুমে চলে গেল ফ্রেশ হতে। এরপর ফ্রেশ হয়ে এসে উৎসকে ডাকলো। 2 বার ডাকতেই উৎসর ঘুম ভেঙে গেল। উঠে পাশ থেকে মোবাইলে টাইম দেখলো। এরপর রূপকথা জিজ্ঞেস করলো। কখন উঠলে? রূপকথা বলল। উঠে ফ্রেশ হয়ে এসে আপনাকে ডাকলাম। উৎস বলল। ঠিক আছে, রেডি হও। রূপকথা বলল। শাড়ি পরি? উৎস ভ্রু কুঁচকে জিজ্ঞেস করলো। কেন? রূপকথা বলল। অনেকদিন শাড়ি পরি না, প্লিজ আজকে পরি। উৎস বলল। আচ্ছা। রূপকথা খুশি হলো। উঠে আলমারি থেকে উৎসের জন্য ইস্ত্রি করা সাদা পাঞ্জাবি পায়জামা বের করে বিছানায় রাখলো। এরপর নিজের জন্য একটা নেভি ব্লু কালার জামদানি শাড়ি বের করলো, সঙ্গে ম্যাচিং 3/4 ব্লাউজ। এই শাড়িটা রূপকথাকে আয়শা বেগমের একটা বান্ধবী গিফট করেছিল। আজকে প্রথম পরবে, এর আগে কখনো পরা হয়নি। উৎস ফ্রেশ হয়ে এসে বিছানায় তাদের দুজনের জামা কাপড় দেখে রূপকথার দিকে তাকালো, বলল। কি শুরু করলে তুমি? মনে তো হচ্ছে কারো বিয়ে খেতে যাচ্ছি। রূপকথা চুলে চিরুনি চালাতে চালাতে বলল। বেশি কথা না বলে তাড়াতাড়ি রেডি হয়ে নিন। উৎস বলল।
বউ নিয়ে এত রংঢং করার বয়স আছে আমার? রূপকথা বলল। অবশ্যই আছে, কেন নেই? উৎস বলল। নেই মানে নেই। তোমাকে নিয়ে আজকে একটা জায়গায় যাব, সেখানে গেলে সবাই আমাকে দেখে আসবে, মনে মনে বলবে এই বয়সে এসে ভীমরতি ধরেছে। রূপকথা বলল। কেউ কিছু বলবে না, আর বললে আমি আছি তো নাকি? উৎস বলল। হ্যাঁ রে নেত্রী। রূপকথা বলল। নিন, এবার রেডি হয়ে নিন। উৎস আর কিছু না বলে পাশের রুম থেকে চেঞ্জ করে আসলো। ততক্ষণে রূপকথাও শাড়িটা পরে নিয়েছে। উৎস রুমে আসতেই তাকে দেখে বলল। শাড়ি কুচিগুলো ঠিক করে দিন। উৎস বলল। আমি পারি না এসব। রূপকথা বলল। পারেন না তো কি হয়েছে, এখন থেকে শিখুন, পরবর্তীতে কাজে আসবে। উৎস জানে এই মেয়ের সঙ্গে সে কথাই পারবে না, তাই চুপচাপ রূপকথার সামনে হাঁটু গেড়ে বসে তার কুচিগুলো ধরল। উৎসর কাজ দেখে রূপকথা বলল। এই তো বেশ হচ্ছে, শুধু শুধুই ভাব নিয়ে বললেন পারেন না। উৎস বলল। আমি সত্যি পারি না, কখনো করেছি নাকি যে পারবো? রূপকথা বলল। হয়তো করেছেন, না হয় এত সুন্দর পারফেক্টভাবে কিভাবে কুচিগুলো ধরেছেন। হুম হুম। উৎস কিছু বলল না, চুপচাপ কুচিগুলো ঠিক করে সোফায় গিয়ে বসলো। এরপর বসে বসে রূপকথার কাজকর্ম দেখতে লাগলো। রূপকথা শাড়িটা ঠিক মতো পরে হালকা মেকআপ করে নিল। এরপর গলায় একটা সাদা মুক্তোর মালা পরল আর কানে সাদা মুক্তোর টপ, যেটা আয়শা বেগমের আরেকজন বান্ধবী গিফট করেছিল। আয়শা বেগমের বান্ধবীরা যেদিন তাকে দেখতে এসেছিল সেদিন সবাই তার জন্য কিছু না কিছু গিফট এনেছিল। সবশেষে চুলগুলো সাজিয়ে সিথি করে এক পাশের চুলগুলো কানের পাশে গুজে দিল, অন্য পাশের চুলগুলো এমনি ছেড়ে রাখলো। এরপর উৎসকে জিজ্ঞেস করলো। কেমন লাগছে? উৎস একবার উপর থেকে নিচে ভালোভাবে দেখে বলল। হাই হিল পরায় বড় বড় লাগছে। রূপকথা বলল। সুন্দর লাগছে কিনা সেটা জানতে চেয়েছি। উৎস বলল। জি ম্যাডাম, সুন্দর লাগছে, একদম বাচ্চা বাচ্চা লাগছে না। রূপকথা বলল। তার মানে কি আমাকে এমনি বাচ্চা বাচ্চা লাগে? উৎস বলল। সেটা কখন বললাম? রূপকথা বলল। তাহলে কি আমাকে বুড়ি লাগে? উৎস বলল। থুরো, মানুষের মতোই লাগছে, এবার বের হও, লেট হচ্ছে। রূপকথা একটা লিপস্টিক উৎসর হাতে দিয়ে বলল। এটা একটু আপনার পকেটে রাখুন, যখন চাইবো তখন দিবেন একটু। উৎস উপরের দিকে তাকিয়ে বলল। ইয়া আল্লাহ, এই মেয়ে দেখছি আমাকে পাগল বানিয়ে রাস্তায় না ছাড়া পর্যন্ত ক্ষান্ত হবে না। রূপকথা বলল। প্লিজ রাখুন না, এমন করছেন কেন? উৎস বলল। পাগল কি তুমি হবে নাকি আমাকে বানাবে? রূপকথা চোখ টিপে বলল। আমি তো আরো আগে থেকে আপনার জন্য পাগল। রূপকথার ঠোঁট টেপা দেখে উৎস ভীষণ খেপল, বলল। দাও, লিপস্টিক সহ আরো কি কি দিতে চাও সব দাও, পারলে তুমি সহ পকেটে ঢুকে যাও। রূপকথা লিপস্টিকটা উৎসের প্যান্টের পকেটে রেখে বলল। ব্যাস এইটাই। উৎস বলল। এসব চোখ টেপাটেপি কার থেকে শিখেছ? রূপকথা হেসে আবারও চোখ টিপল। এরপর আর কিছু না বলে মোবাইলটা হাতে নিয়ে উৎসর সঙ্গে বের হয়ে গেল। উৎস বলল। আমি গাড়ি বের করছি, তুমি আম্মার রুমে গিয়ে বলে আসো আমরা বাইরে যাচ্ছি। রূপকথা উৎসর কথা মতো আয়শা বেগমের রুমে চলে গেল। এরপর তাকে বলল। আমি আর আপনার ছেলে বাইরে যাচ্ছি। আয়শা বেগম দেখে বলল। মাশাল্লাহ, কারণ নজর না লাগুক, সাবধানে যাও, ডিনার করে তবেই ফিরো। রূপকথা আয়শা বেগমের থেকে বিদায় নিয়ে বাসা থেকে বের হলো। এরপর গাড়িতে গিয়ে উৎসর পাশের সিটে বসলো। উৎস নিজেই ড্রাইভ করছে। রূপকথা বলল। একটা গান বাজে। উৎস বলল। না, গান ভালো লাগে না আমার। রূপকথা বলল। প্লিজ বাজাই না, একদম হালকা সাউন্ডে বাজাবো। উৎস বলল। না বললাম তো। রূপকথা বলল। না, আমি বাজাবই। উৎস বলল। তাহলে জিজ্ঞেস আমাকে কেন করছো? রূপকথা বলল। জাস্ট ফর্মালিটি মেনটেন করলাম। এরপর রূপকথা শয়তানি হাসি দিয়ে ফুল সাউন্ডে একটা গান বাজালো। আমি জোয়ান একটা মাইয়া, বুড়া জামার কাছে আমার বাবাই দিছে বিয়া। বাকিটা লিখতে লজ্জা লাগছে আমার, প্লিজ শোনার ইচ্ছে থাকলে
নিজ দায়িত্বে শুনে নেবেন। রূপকথার বাজানো গান শুনে উৎসর গাড়ি ব্রেক ছাড়া হয়ে গেল। তাড়াতাড়ি গাড়িটা একপাশে দাঁড় করিয়ে গানটা বন্ধ করে রূপকথার দিকে কটকটে দৃষ্টিতে তাকালো। বলল, সামনে পেছনে দুই দিকেই গার্ডদের গাড়ি, তুমি কি আমার মান সম্মান ডুবাবে? রূপকথা অবাক হয়ে বলল, গার্ড কোথায়? আমরা কি যুদ্ধ করতে যাচ্ছি নাকি? উৎস বলল, এমনিতেও আমার আশেপাশে গার্ড থাকে, তার মধ্যে এখন একটা কোম্পানির সঙ্গে ঝামেলা চলছে, একা পেলেই হয়তো আমার উপর আক্রমণ করতে পারে, তার মধ্যে আবার তোমাকে নিয়ে বের হয়েছি, তাই সব মিলিয়ে গার্ড একটু বাড়িয়ে দিয়েছি। রূপকথা হয়তো ভয় পেল কিছুটা। উৎসর হাত ধরে বলল, তাহলে চলেন বাসায় ফিরে যাই। উৎস বলল, আরে এত ভয় পাচ্ছ কেন? রূপকথা বলল, আচ্ছা, আমার কলেজের আশেপাশেও কি গার্ড থাকে? উৎস একটু থেমে বলল, হয়তো থাকে। তুমি জানো আমাদের বাড়িটা 24 ঘন্টা গার্ড দ্বারা কড়া নিরাপত্তায় থাকে, বাইরের একটা মশা মাছিও বাউন্ডারি ক্রস করতে পারবে না। রূপকথা জিজ্ঞেস করল, কিন্তু এরা থাকে কোথায়, দেখি না কেন? উৎস বলল, দেখো ঠিকই, কিন্তু চিনতে পারো না। রূপকথা বলল। আমার সত্যিই ভয় করছে, প্লিজ চলেন বাসায় ফিরে যাই। উৎস গাড়ি স্টার্ট দিয়ে রূপকথাকে জিজ্ঞেস করলো। আমাকে বিশ্বাস করো? রূপকথা বলল, অবশ্যই করি, এটা আবার জিজ্ঞাসা করার কি আছে? উৎস বলল, তাহলে এত ভয় পাচ্ছ কেন? বিশ্বাস রাখো, নাকের আগায় নিঃশ্বাস যতক্ষণ আছে ততক্ষণ তোমার কোনো ক্ষতি হতে দেব না। রূপকথা আর কিছু বলল না, স্বাভাবিক হয়ে বসল। উৎস ড্রাইভ করার ফাঁকে বারবার রূপকথাকে দেখছে। মেয়েটাকে সত্যি আজ আকাশ থেকে নামা কোনো এক নীলপরি মনে হচ্ছে। উৎস না চাইলেও তার চোখে বারবার সে নীলপরির দিকেই থামছে। এর আগে কখনো কোনো মেয়েকে এত গভীরভাবে পরখ করেছে বলে মনে পড়ছে না তার। উৎস রূপকথার হাতের দিকে তাকিয়ে বলল, হাতে কিছু পরনি যে, হাত কেমন খালি খালি লাগছে? রূপকথা বলল, এই শাড়ির সঙ্গে ম্যাচিং কোনো চুড়ি নেই, তাই পরে নেই। উৎস বলল। এটার সঙ্গে কি কালারের ছুরি মিলবে? রূপকথা বলল। নেভি ব্লু কালার। উৎস বলল, ঠিক আছে, কোনো শপিং মলের সামনে দাঁড়াবো, সেখান থেকে কিনে নিও। রূপকথা বলল, শপিং মল লাগবে না, এই টাইমে অনেকে রাস্তার পাশে বসে কাচের চুড়ি বিক্রি করে, ওদের থেকে নেব। উৎস আর কিছু বলল না। রূপকথা বাইরে তাকিয়ে আছে। উৎস রাস্তার পাশে খেয়াল রাখছে কোথাও চুড়ি বিক্রি হচ্ছে কিনা। রাস্তার পাশে একজন মহিলা চুড়ির ঢালা নিয়ে বসেছে। নানা রঙের চুড়ি আছে তার ঢালায়। উৎস গাড়িটা মহিলার সামনে নিয়ে দাঁড় করালো। এরপর পাশের গ্লাসটা নামিয়ে ঢালা থেকে নেভি ব্লু আর সাদা 2 মুঠো চুড়ি কিনে নিল। রূপকথা অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে উৎসর দিকে। উৎস চুড়িগুলো রূপকথার হাতে দিয়ে বলল, এগুলো পরে নাও। রূপকথা একটা নেভি ব্লু একটা সাদা এভাবে করে 2 হাতে চুড়িগুলো পরে নিল। উৎসকে জিজ্ঞেস করলো, কোথায় যাচ্ছি আমরা? উৎস উল্টো জিজ্ঞেস করলো। কোথায় যেতে চাও তুমি? রূপকথা বলল। চলুন না রমনা পার্কে যাই। উৎস বলল, ওখানে প্রেমিক প্রেমিকারা যায় প্রেম করতে, আমরা গিয়ে কি করব? রূপকথা বলল। আমরাও তো প্রেমিক প্রেমিকা। উৎস কিছু বলল না। রূপকথার কথা শুনে নীরবে হাসল। রাস্তায় তেমন জ্যাম নেই দেখে ভালো লাগছে কিছুটা। স্বস্তিতে ড্রাইভ করতে পারছে। কিছুক্ষণের মধ্যে তারা রমনা পার্কে পৌঁছে গেল। রূপকথা গাড়ি থেকে নামতেই তার মনটা নেচে উঠল, কারণ সামনেই একটা পিচ্চি মেয়ে বেলি ফুলের গাছরা বিক্রি করছে। রূপকথা উৎসকে বলল, বেলি ফুল কিনে দিন। উৎস পিচ্চি মেয়েটার থেকে 2টা গাছরা নিল। রূপকথা বুঝতে পারল না 2টা কেন। উৎস গাছরা দুটো রূপকথার হাতে দিয়ে বলল, একটা হাতে পড়ো, অন্যটা চুলের এক পাশে ছেড়ে দাও। রূপকথা ফুলগুলো হাতে নিয়ে আশেপাশে একবার দেখে নিল। এরপর একটা ছেলেকে ডাকলো। উৎস জিজ্ঞেস করলো, আরে ঢাকছো কেন? চিনো নাকি তাকে? রূপকথা উৎসর কথায় পাত্তা দিল না। ছেলেটা আসতেই রূপকথা একটা গাজরা তার দিকে বাড়িয়ে দিয়ে বলল, ভাইয়া, গাজরাটা একটু আমার হাতে পরিয়ে দিতে পারবেন? রূপকথার কথা শুনে
ছেলেটা ভ্যাবাচাকা খেলো, হ্যাবলার মতো জিজ্ঞেস করলো। আমি? রূপকথা বলল। জি আপনি। ছেলেটা উৎসর দিকে তাকালো। উৎস ছেলেটাকে বলল। ইয়ে মানে ভাই, আপনি আসতে পারেন। উনি আসলে মজা করছেন আপনার সঙ্গে। উৎসর কথা শুনে ছেলেটা স্বস্তির নিঃশ্বাস ছাড়ল। বলল, ও তাই? আমি তো ভয় পেয়ে গেছিলাম। আচ্ছা ভাই, আসি তাহলে। এ কথা বলে ছেলেটা চলে গেল। ছেলেটা যেতেই উৎস বলল। পার্কে আসতে না আসতে কি শুরু করলে তুমি? রূপকথা জিজ্ঞেস করলো। কই কি করলাম? উৎস বলল। ছেলেটাকে কেন ডাকলে? রূপকথা বলল। গাছটাটা পরিয়ে দিতে। উৎস বলল। সেটা আমাকে বললে হয় না? রূপকথা এবার ইচ্ছা মতো কথা শোনানোর সুযোগ পেল। বলল, আপনাকে কেন বলবো? আপনার চোখ নেই? আপনি দেখেননি আমার এক হাতে মোবাইল? আপনি জানেন না নিজে নিজে গাছটা পরা যায় না? সব কিছু আমি বলে দিতে হবে কেন? নিজের বুদ্ধি নেই? নিজের আক্কেল নেই? উৎস আর বলতে দিল না রূপকথাকে। তাড়াতাড়ি মুখ চেপে ধরে বলল। হয়েছে, চুপ করো, দাও আমি পড়িয়ে দিচ্ছি। রূপকথা বলল। লাগবে না। উৎস রূপকথার হাত থেকে গাজরাগুলো নিয়ে নিল। এরপর চুলের পাশে কালো ক্লিপ দিয়ে একটা গাজরা লাগিয়ে দিল। উৎস গাজরা চুলে আটকানোর সময় রূপকথা কিছু সেলফি তুলে নিল। উৎস জিজ্ঞেস করলো, কোন হাতে পড়বে? রূপকথা মোবাইলটা উৎসর পকেটে রেখে বাম হাতের চুড়িগুলোর সঙ্গে ডান হাতে পড়ল। এরপর মোবাইলটা নিয়ে ক্যামেরা অন করে উৎসর দিকে বাম হাতটা বাড়িয়ে দিল। উৎস সুন্দর করে রূপকথার হাতে গাজরাটা পরিয়ে দিল। রূপকথা বলল, এখন থেকে কিভাবে নিজের আক্কেল খাটিয়ে কাজ করতে হয় শিখুন, না হলে রাস্তাঘাটের ছেলেদের থেকে হেল্প নিতে হবে আমায়। উৎস বলল। হয়েছে, এবার ভেতরে চলো। এরপর দুজন পুরো পার্কটা ঘুরে দেখতে লাগলো। ঢাকার মধ্যেই থেকেও রূপকথা কখনো রমনা পার্কে আসেনি। আজই প্রথম এলো। তার কাছে সবকিছুই নতুন, সবকিছুই সুন্দর। তাই যা দেখছে তাই ক্যামেরা বন্দি করছে। মাঝে মধ্যে উৎসকে নিয়ে সেলফিও তুলছে। উৎসের ইচ্ছার বিরুদ্ধে গিয়ে রূপকথার পাগলামিতে সামিল হতে হচ্ছে, কারণ তার এসব ছবি তোলা মোটেও পছন্দ না। দুজন হাঁটতে হাঁটতে একটা সুন্দর জায়গায় গিয়ে দাঁড়ালো। রূপকথা বলল। এত সুন্দর করে শাড়ি পরে এসেছি, কিছু ছবি তুলে দেন। উৎস বলল। ঠিক আছে, দাঁড়াও, তুলে দিচ্ছি। এরপর উৎস নিজের ফোনে রূপকথার অনেকগুলো সুন্দর সুন্দর ছবি তুলে দিল। সচরাচর কারো তোলা ছবি রূপকথার পছন্দ হয় না, কিন্তু আজকে সব ছবি ওর ভালো লেগেছে। নিজের ছবি তোলা শেষ হতেই উৎসকে বলল। দাঁড়ান দাঁড়ান, এবার আপনার ছবি তুলে দেই। উৎস বলল। না, আমি ছবি তুলি না। রূপকথা বলল। না, আপনাকে ছবি তুলতেই হবে। উৎস বলল। বললাম তো তুলবো না। রূপকথা বলল। তুলতে হবে বলেছি, মানে তুলতেই হবে। রূপকথা উৎসকে জোর করে দাঁড় করিয়ে সুন্দর সুন্দর কিছু ছবি তুলে দিল। উৎস বলল। হয়েছে, এবার চলো বাকিটা ঘুরে দেখি। রূপকথা বলল। আরে দাঁড়ান, আমাদের দুজনের কিছু ছবি তুলি। উৎস জিজ্ঞেস করলো। কে তুলে দেবে? রূপকথা একটা মেয়েকে বলল। এক্সকিউজ মি আপু। মেয়েটা বলল। আমাকে বলছেন? রূপকথা বলল। জি আপু, আপনি কি একটু হেল্প করবেন? মেয়েটা বলল। কি হেল্প আপু? রূপকথা বলল। আমাদের কিছু ছবি তুলে দিতে পারবেন? মেয়েটা বলল। ওকে, নো প্রবলেম, মোবাইলটা দিন। রূপকথা নিজের ফোনটা মেয়েটাকে দিল। এরপর উৎসর পাশে দাঁড়িয়ে বলল। আমার কাঁধে হাত রাখুন। উৎস বলল। কি বলছো তুমি? রূপকথা বলল। বেশি কথা না বলে যা বলছি তাই করুন। বেশি কথা বললে এক্ষুনি সানডে মানডে একদম ক্লোজ করে দেব। উৎস আর কিছু বলল না, কারণ সে পাবলিক প্লেসে নিজের মান সম্মান হারাতে চায় না। তাই চুপচাপ রূপকথাকে এক হাত দিয়ে জড়িয়ে ধরল। এদিকে সেদিকে সামনে পেছনে তাকে অনেক স্টাইলে ছবি তোলা শেষ। শেষে মেয়েটা বিরক্ত হয়ে বলল। আর কত আপু? রূপকথা বলল। ব্যাস আপু, হয়ে গেছে, আর লাগবে না, থ্যাংক ইউ সো মাচ। মেয়েটা ওয়েলকাম পর্যন্ত বলল না, সোজা হেঁটে চলে গেল। উৎস বলল।
মেয়েটা তোমার উপর বিরক্ত হয়ে গেছে। রূপকথা ছবি দেখতে দেখতে বলল। ব্যাপার না, দেখুন ছবিগুলো কি সুন্দর উঠেছে। উৎস বলল। চলো বের হওয়া যাক। রূপকথা উৎসর পাশে হেঁটে গাড়ির দিকে যাচ্ছে। উৎস বলল। তোমার হাঁটা দেখে আমার ভয় লাগছে। রূপকথা বলল। কেন? উৎস বলল। যে হাই হিল পরেছ, কখন না আবার পা মুচকে ফেলে। রূপকথা বলল। পা মস্কালি বা সমস্যা কি? আপনি তো আছেন, আমাকে কোলে করে বাসে নিয়ে যাবেন। উৎস কিছু বলল না। গাড়িতে দুজন পাশাপাশি বসে আছে। উৎস ড্রাইভ করছে। রূপকথা জিজ্ঞেস করলো। এখন কোথায় যাচ্ছি আমরা? উৎস বলল। রেস্টুরেন্টে। রূপকথা জিজ্ঞেস করলো। গুলশান? উৎস বলল। হ্যাঁ। রূপকথা আর কিছু বলল না। পাশের গ্লাসটা নামিয়ে এক দৃষ্টিতে বাহিরে তাকিয়ে রইল। গাড়ির ঠান্ডা বাতাসে রূপকথার চুলগুলো উঠছে। উৎস ড্রাইভ করার ফাঁকে ফাঁকে বারবার রূপকথাকে দেখছে। কি স্নিগ্ধ লাগছে মেয়েটাকে। রূপকথার এই রূপ উৎসকে বারবার টানছে। না চাইতেও তার চোখ বারবার রূপকথাকে খুঁজে নিচ্ছে। গুলশানের বিলাসবহুল একটি 10 তলা বিল্ডিংয়ের নাম সিকিউর সিটি, যার 3য় তলায় উৎসদের শপিং মল এবং 4র্থ তলায় রেস্টুরেন্ট। উৎস সিকিউর সিটির সামনে গাড়ি থামালো। উৎস গাড়ি থেকে নেমে অন্য পাশে গিয়ে দরজা খুলে রূপকথাকে বলল। নামো। রূপকথা বলল। এক হাত বাড়িয়ে দিন। উৎস রূপকথার কথা রাখল। নিজের ডান হাতটা বাড়িয়ে দিল। রূপকথা উৎসর হাতটা ধরে সুন্দর করে নেমে দাঁড়ালো। উৎস মোবাইল বের করে কাউকে কল দিল। বলল, গাড়ি রেখে যাচ্ছি, পার্কিংয়ে রেখে এসো। এরপর রূপকথাকে বলল। চলো। রূপকথা উৎসর হাত ধরে ভেতরে প্রবেশ করলো। এরপর দুজন লিফটের সামনে গিয়ে লিফটের জন্য অপেক্ষা করছিল। একটু পরেই লিফট এসে থামলো তাদের সামনে। লিফট থেকে বের হওয়া ব্যক্তিটিকে দেখে রূপকথা অপ্রস্তুত হয়ে পড়ল। তাড়াতাড়ি করে উৎসর পেছনে গিয়ে দাঁড়ালো, কারণ সামনে আদিব দাঁড়িয়ে আছে। আদিব রূপকথা আর উৎসকে দেখে ভীষণ অবাক হলো। পরক্ষণে নিজেকে স্বাভাবিক করে উৎসকে সালাম দিল। আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন? উৎস বলল। ভালো, আপনি? আদিব রূপকথাকে দেখার চেষ্টা করে বলল। জি ভালো। পাশে কি স্যার? উৎস এক হাত দিয়ে রূপকথাকে টেনে পাশে এনে দাঁড় করালো। এরপর বলল, আমার ওয়াইফ। উৎসর বলা কথাটা শুনে আদিবের মাথায় আকাশ ভেঙে পড়ল। মাথা চক্কর দিয়ে উঠল। রূপকথা আদিবের দিকে তাকিয়ে হাবলার মতো একটা হাসি দিল। বলল, আসসালামু আলাইকুম স্যার। রূপকথার সালাম আদিব কান পর্যন্ত গেল না। উৎস গলা ঝাঁকি দিয়ে বলল, এদিকে কোনো কাজে এসেছিলেন? আদিবের ধ্যান ভাঙল। বলল, জি একটা বন্ধুর সঙ্গে দেখা করতে এসেছিলাম। উৎস বলল। আচ্ছা, আসছি তাহলে। আদিব বলল। স্যার একটা কথা ছিল। উৎস বলল। জি বলুন। আদিব রূপকথার দিকে তাকিয়ে বলল, আমি আর আপনাদের বাসায় পড়াতে পারবো না আসলে। উৎস থামিয়ে দিল। মুচকি হেসে বলল, নো প্রবলেম, এক্সকিউজ দিতে হবে না। আদিব আর দাঁড়ালো না, সোজা চলে গেল। উৎস লিফটে উঠে রূপকথাকে জিজ্ঞেস করল। আদিব এভাবে অবাক হলো কেন? রূপকথা তো ঠিকই বুঝে গেছে আদিবের এত অবাক হওয়ার কারণ। তারপরও সে বলল, আমি কিভাবে জানবো? উৎস বলল, না, আমি ভাবলাম তুমি নিজেকে আমার কাজিন হিসেবে পরিচয় দিয়েছো নাকি, যে আমার ওয়াইফ শুনে এমন ফিট খেলো। রূপকথার কাশি উঠে গেল। বলল, কী সব আজে বাজে বলছেন? স্বামী হন, আমার স্বামী, ভুলে গেছেন? উৎস তো নিজেও আসল কাহিনী জানে। আদিব একদিন তাকে বলেছিল, আপনার কাজিনের ব্রেন খুবই ভালো, একটু বুঝিয়ে দিলে হয়ে যায়। সেদিনই বুঝে গেছিল রূপকথা রাগ করে তাকে কাজিন বলে পরিচয় দিয়েছে। উৎসর ভীষণ হাসি এসেছিল, ইভেন এখনও আসছে। 4র্থ তলায় গিয়ে লিফট থামল। রূপকথা উৎসের হাত ধরে রেস্টুরেন্টের ভেতরে প্রবেশ করতেই দুইজন লোক তাদের ফুলের বুপে দিয়ে ওয়েলকাম করলো।
রেস্টুরেন্টের শেফ, স্টাফ সবাই যেন তাদেরই অপেক্ষা করছিল। রূপকথা একবার চোখ বুলিয়ে পুরো রেস্টুরেন্টটা দেখে নিল। খুব সুন্দর ডেকোরেশন করা হয়েছে, ছবি তোলার জন্য একদম পারফেক্ট একটা জায়গা। উৎস রূপকথাকে নিয়ে বসলো। এরপর ম্যানেজার এসে হাতে মেনু দিয়ে বলল। স্যার, উৎস রূপকথাকে দেখিয়ে বলল। মেনুটা আপনাদের ম্যাডামকে দিন। এত সুন্দর করে বলায় রূপকথা খানিক লজ্জা পেল, আবার খুশিও হলো। বলল, আপনি দিন। উৎস নিজের পছন্দ মতো নানা রকমের খাবার অর্ডার দিল। রূপকথা বসে বসে সেলফি তুলছে। উৎস বসে বসে তার কাণ্ড কারখানা দেখছে। রূপকথা কিছুক্ষণ নিজে নিজে সেলফি তোলার পর বলল। আই, আমাকে কিছু ছবি তুলে দিন। উৎস বলল। সারাদিন শুধু ছবি আর ছবি, এত ছবি দিয়ে করবে নাকি? রূপকথা বলল। আপনি ছবি তুলে দিবেন নাকি আমি কোনো স্টাফকে ডাকবো? উৎস তাড়াতাড়ি মান সম্মান থাকতে মোবাইলটা বের করে বলল। পোজ দাও। রূপকথা একের পর এক স্টাইল করে ছবি তুলছে। উৎস বিরক্ত হচ্ছে ঠিকই, তবে সেটা প্রকাশ করছে না। রেস্টুরেন্টের ম্যানেজার উৎসদের পূর্ব পরিচিত। উৎসর আর রূপকথার বিয়ের খবরটা প্রথমে তেমন কেউ না জানলেও এখন ধীরে ধীরে সবাই জানছে এবং অবস্থান নিচ্ছে। ম্যানেজার রূপকথা আর উৎসকে দেখে মনে মনে বলল। আগে শুনেছি বিয়ে শাদী করবে না, ও মা, এখন দেখছি বিয়ে করে বুড়ো বয়সে বিমূর্তি ধরেছে। উৎসদের সব খাবার অলরেডি চলে এসেছে। এই টাইমে উৎস আর রূপকথা আসবে বলে রেস্টুরেন্ট পুরো ফাঁকা রাখার নির্দেশ দিয়েছে ফারুক জাওয়াদ। রূপকথা ছবি তোলা শেষ হলে উৎসকে বলল। আপনার ছবি তুলে দিই। উৎস বলল। নো থ্যাঙ্কস, এবার খাই। রূপকথা বলল। খাবেন? আচ্ছা, একটু পরে খান। আমি কয়েকটা ছবি ভিডিও করে দেই। উৎস বলল। প্লিজ, দোয়াই লাগে, আমার মান সম্মান এভাবে লাটে তুলো না। রূপকথা বলল। আরে, মান সম্মান লাটে তুলবো কেন? বেশি কথা বলছেন আপনি। চুপচাপ বসেন, আমি কয়েকটা ছবি ভিডিও নিলেই খাওয়া শুরু করবেন। উৎস আর কিছু না বলে লক্ষ্মী বাচ্চার মতো চুপচাপ বসে আছে। তার সত্যি খিদে লেগেছে। উৎসর মুখ দেখে রূপকথার মায়া হলো, তাই অল্প কিছু ছবি ভিডিও নিয়েই বলল। শেষ আমার, আপনি খাওয়া শুরু করুন। উৎস বলল। হাত ধুতে আসো। এরপর দুজন গিয়ে হাত ধুয়ে আসলো। রূপকথা সেখানে গিয়েও দুজনের মিরর পিক তুলতে ছাড়ল না। এরপর এসে দুজন খাওয়া শুরু করলো। রূপকথা খাচ্ছিল। উৎস জিজ্ঞেস করলো। খাবারের টেস্ট কেমন? রূপকথা বলল। এক কথায় অসাধারণ। আমরা এখন থেকে মাঝে মধ্যে এখানে আসবো, ঠিক আছে? উৎস বলল। আচ্ছা, এখন খাও। রূপকথা আর কিছু বলল না। দুজনের খাওয়া শেষ হতেই ম্যানেজার তাদের দিকে এগিয়ে এলো। রূপকথাকে জিজ্ঞেস করলো। ম্যাম, খাবারের টেস্ট কেমন ছিল? রূপকথা হেসে বলল। জি, ভালো ছিল। এরপর দুজন রেস্টুরেন্ট থেকে বের হলো। রূপকথা বলল। গুলশানের সুগার মাম্মিরা নাকি কচিপোলা দেখলে খপ করে ধরে ফেলে। উৎস ভ্রু কুচকে বলল। কি সব আজগুবি বলছো? রূপকথা বলল। আমি শুনেছি, তাই প্লিজ আমার আঁচল ধরে হাঁটুন। উৎস বলল। আমি কি তোমার শোনা কথার সেই কচিপোলা? রূপকথা হেসে বলল। তা নয়তো কি? কথা বলতে বলতে তারা তৃতীয় তলার শপিং মলে চলে এলো। রূপকথা বলল। শপিং মলে কেন আসলাম আমরা? উৎস বলল। তুমি শপিং করবে বলে। রূপকথা জিজ্ঞেস করলো। শপিং মলটা কি আপনাদের? উৎস বলল। হ্যাঁ, এখন যাও, যা যা পছন্দ হয় কিনে নাও। উৎস একজন মহিলা স্টাফকে ডেকে বলল। ওনাকে নিয়ে যান, যা যা পছন্দ হয় প্যাক করে দিন। স্টাফটা বলল। অবশ্যই স্যার। ম্যাম প্লিজ আসুন আমার সঙ্গে। রূপকথা উৎসকে ফিস ফিস করে বলল। প্লিজ আপনিও আসুন। উৎস বলল। আমি গিয়ে কি করব? রূপকথা বলল। আমায় জামা কাপড় পছন্দ করে দিন। উৎস আর কথা না বাড়িয়ে রূপকথার সঙ্গে গেল। এরপর স্টাফটাকে বলল। আপনি অন্যদিকে যেতে পারেন। স্টাফ বলল। ওকে স্যার, কোনো সমস্যা হলে জানাবেন। উৎস রূপকথাকে বলল। যা যা লাগবে নিয়ে নাও। রূপকথা বলল।
আমার তো সবই আছে, কি নিব? উৎস বলল। যা ইচ্ছে নাও। রূপকথা বলল। শাড়ি নিব? উৎস বলল। নাও। তারপর উৎস রূপকথাকে নিয়ে শাড়ির পাশে গেল। রূপকথা বলল। আপনি পছন্দ করুন। উৎস অনেকগুলো শাড়ি দেখে 3টা বেছে দিল, একটা পার্পেল, একটা অলিভ আর একটা ম্যাজেন্ডা রঙের। রূপকথা বলল। এত শাড়ি কেন নিচ্ছেন? আমি তো শুধু একটা নিতে বলেছি। উৎস বলল। এসেছো যখন নিয়ে যাও, আর কি লাগবে? রূপকথা বলল। কিছু টি শার্ট নিব। উৎস জিজ্ঞেস করলো। বাসায় আব্বা আছে, উদয় আছে, ওদের সামনে তুমি টি শার্ট পরবে? রূপকথা বলল। আরে রাতে ঘুমানোর সময় পরবো, থ্রি পিস বা টপস পরে ঘুমাতে পারি না আমি। বাসায় থাকতে কখনো এসব পরিনি, আপনাদের বাসায় এসে শিখেছি। উৎস বলল। নিতেই হবে। রূপকথা বলল। আপনার সমস্যা হলে নেওয়ার দরকার নেই। উৎস চুপ রইল। রূপকথাকে নিয়ে টি শার্টের কালেকশনে গেল। সেখান থেকে ব্ল্যাক, হোয়াইট, বেবি পিঙ্ক আর পার্পেল এই 4 সেট টি শার্ট নিল। রূপকথা কিছু বলছে না, চুপ করে আছে। উৎস জিজ্ঞেস করলো। আর কিছু লাগবে? রূপকথা চুপ। উৎস আবারও জিজ্ঞেস করলো। কি হলো, চুপ করে আছো কেন? রূপকথা বলল। লাগবে, কিন্তু আপনার যাওয়ার দরকার নেই। একজন মহিলা স্টাফকে ডেকে দিন, আমি ওনার সঙ্গে যাব। উৎস কথা না বাড়িয়ে একজন মহিলা স্টাফকে ডেকে বলল রূপকথা যেখানে যেতে চায় সেখানে নিয়ে যেতে। কিছুক্ষণ পর রূপকথা ফিরে এলো। উৎস বলল। জুতার কালেকশন দেখতে চলো। রূপকথা বলল। লাগবে না, জুতো তো আছে। উৎস বলল। এসেছো যখন নিয়ে যাও, আর কিছু ভালো 3 পিস নাও। রূপকথা বলল। এত কিছু দিয়ে কি করব আমি? আর কিছু লাগবে না, চলেন বের হই। উৎস শুনল না। নিজের পছন্দ মতো কয়েকটা ভালো ভালো 3 পিস বেছে নিল। তারপর জুতার কালেকশনে গিয়ে একজোড়া ফ্ল্যাট আর একজোড়া সাদা স্নিকার্স নিল। রূপকথা বলল। আর কিছু লাগবে না, প্লিজ এবার বের হই, চলেন। উৎস কাউন্টারে গিয়ে বলল। সবগুলো শপিং ব্যাগে পাঠিয়ে দিন। আর যে শাড়ি পাঞ্জাবিগুলো রেডি রাখতে বলেছিলাম, সেগুলো রেডি আছে তো? কাউন্টারের স্টাফটা বলল। জি স্যার। উৎস বলল। ঠিক আছে, একজনকে পাঠাচ্ছি, শাড়ি পাঞ্জাবিগুলো তার কাছে দিয়ে দেবেন। স্টাফটা বলল। ওকে স্যার। উৎস আর না দাঁড়িয়ে রূপকথাকে নিয়ে শপিং মল থেকে বেরিয়ে লিফটে উঠে নিচে চলে গেল। এরপর গাড়িতে উঠে গেল একটা বিশেষ জায়গায় যাওয়ার উদ্দেশ্যে। রূপকথা উৎসকে বলল। আমার লিপস্টিকটা দিন। উৎস সামনে রেখেছিল লিপস্টিকটা। রূপকথা চাওয়াই দিয়ে দিল। রূপকথা লিপস্টিকটা ঠোঁটে মেখে জিজ্ঞেস করলো। এখন কোথায় যাচ্ছি আমরা? উৎস বলল। সারপ্রাইজ, গেলেই দেখতে পাবে। রূপকথা আর কিছু জিজ্ঞেস করল না, চুপচাপ বাহিরের দিকে তাকিয়ে বসে রইল। উৎসর গাড়ি একটা বাউন্ডারি ওয়াল দেওয়া বাড়ির সামনে এসে থামল। গেটের ওপর বড় করে লেখা আছে শান্তিনিবাস। উৎসর গাড়ি দেখতেই দারোয়ান গেট খুলে দিল। এরপর উৎস গাড়ি নিয়ে ভেতরে চলে গেল। বাড়ির ভেতর দোতলা একটা বিল্ডিং, তার সামনেই এক পাশে ছোট একটা বাগান আর অন্য পাশে পুকুর। রাত হলেও লাইটের কৃত্রিম আলোয় সব স্পষ্ট দেখা যাচ্ছে। রূপকথা গাড়ি থেকে নেমে উৎসকে জিজ্ঞেস করল। কোথায় এসেছি আমরা? উৎস বলল। নাম দেখে বোঝনি? রূপকথা বলল। শান্তিনিবাস লেখা দেখলাম। উৎস বলল। এটাই আমাদের সেই বৃদ্ধাশ্রম। রূপকথা বলল। ও আচ্ছা, কতজন থাকে এখানে? উৎস বলল। ভেতরে গেলেই দেখতে পাবে। এরপর উৎস কাউকে ফোন দিল, বলল। সব জিনিসপত্র নিয়ে ভেতরে এসো। উৎস ফোনটা পাঞ্জাবির পকেটে ভরে পড়ল। রূপকথা, একটা অনুরোধ রাখবে? রূপকথা জিজ্ঞেস করল। কি? উৎস বলল। চুলগুলো খোপা করে মাথায় একটু আঁচলটা টেনে দিও। রূপকথা কথা না বাড়িয়ে ফোনটা উৎসর হাতে দিল। এরপর চুল থেকে ফুলটা খুলে গাড়ির দরজা খুলে সামনে রেখে দিল। এরপর সুন্দর করে একটা হাত খোপা করে মাথায় লম্বা করে আঁচল টেনে দিল। উৎসকে জিজ্ঞেস করল। হয়েছে? উৎস বলল। থ্যাংক ইউ।
এর মধ্যেই কালো শার্ট প্যান্ট পরিহিত কিছু লোক আসলো হাতে অনেকগুলো ব্যাগপত্র নিয়ে। উৎস তাদের বলল, সবগুলো ব্যাগ ভেতরে রেখে গেটের বাইরে অপেক্ষা করো। লোকগুলো উৎসর কথা মতো ব্যাগগুলো ভেতরে গিয়ে গেটের বাইরে চলে গেল। রূপকথা বলল, কেউ নেই নাকি? সব কিছু এমন নিস্তব্ধ কেন? উৎস বলল, সবাই আছে, তুমি ভেতরে চলো। এরপর দুজন ভেতরে চলে গেল। রূপকথা ভেতরে ঢুকে অবাক হলো, কারণ ভেতরের পরিবেশ দেখে কোনো মতেই বোঝার জো নেই এটা যে একটা আশ্রম। সবাই রূপকথাকে ভীষণ আদর করছে। এখানে অনেকেই স্বামী স্ত্রী, আবার অনেকেই আছে একা, বউকে স্ত্রী মারা গেছে, নয়তো স্বামী। এসব মানুষদের জন্য রূপকথা কষ্ট হলো, মায়া হলো তাদের প্রতি উৎসর আদর দেখে ভীষণ খুশি লাগছে। এই মানুষগুলোর সঙ্গে উৎস কি সুন্দর হেসে হেসে কথা বলছে, অথচ বিয়ের এতদিনেও এর আগে কখনো উৎসকে এভাবে হাসতে দেখেনি রূপকথা। আশ্রমের বয়স্ক মানুষগুলোও তাকে পেয়ে যেন আকাশের চাঁদ পেয়েছে। এখানে নারী পুরুষ সব মিলিয়ে মোটামুটি 70 জনেরও বেশি মানুষ আছে। প্রথম তলা আর দ্বিতীয় তলায় মিলে প্রায় 28টি রুম আছে। রূপকথাকে মহিলারা সবাই পুরো আশ্রমটা ঘুরিয়ে দেখাচ্ছে আর উৎসর গুণগান গাইছে। আসমা নামের একজন মহিলা বলল, আমাদের বাবা বিয়ে করেছে শুনে আমরা সবাই খুশি হয়েছি। এরপর সবাই মিলে বায়না ধরলাম তোমাকে দেখতে চাই বলে, কিন্তু ওর ফোনে তোমার কোনো ফটো ছিল না, তাই দেখতে পারিনি। পরে আমাদের আগ্রহ দেখে বাবা বলল তোমাকে একদিন নিয়ে আসবে আমাদের সঙ্গে দেখা করাতে। রূপকথা হাসলো। এরপর আরেকজন মহিলা বলল, বৌমা, আমাদের ছেলেটা খুব ভালো, কখনো কষ্ট দিও না, সবসময় ওর সুখ দুঃখে পাশে থেকো, আর মাঝে মধ্যে ওর সঙ্গে এসে আমাদের সাথে দেখা করে যেও। রূপকথা হেসে বলল, ঠিক আছে। সবাই মিলে আরো কিছুক্ষণ গল্প করে ডিনার করে নিল। ডিনার শেষে সবার জন্য নিয়ে আসা গিফটগুলো সবাইকে দেওয়া হলো। রূপকথা সবার সঙ্গে বেশ আনন্দ করছে। তার জীবনের অন্যরকম একটা এক্সপিরিয়েন্স এটা। এর আগে কখনো সে কোনো আশ্রমে যায়নি, সবটা তার কাছে নতুন। রাত তখন 10টা বাজে। রূপকথা তখনও সবার সঙ্গে খোশ গল্পে মশগুল। উৎস রূপকথাকে ডেকে বলল, ফিরতে হবে এবার। রূপকথা বলল, আর একটু থাকি না। উৎস বলল, আরেকদিন। এরপর দুজন সবার থেকে বিদায় নিয়ে শান্তিনিবাস থেকে বের হয়ে গেল। রূপকথা সবাইকে রেখে আসতে মন খারাপ লাগছে। এই কয়েক ঘন্টায় সবাই তাকে এত আদর করেছে যে তার মনেই হয়নি আজকেই প্রথম এসেছে এখানে। উৎস সে প্রথম থেকে খেয়াল করেছে। সে বলার পর থেকে একটা বারের জন্য রূপকথা মাথা থেকে কাপড় সরায়নি। উৎস জিজ্ঞেস করলো, এখানে এসে কেমন লাগলো? রূপকথা বলল, আজকের বেস্ট প্লেস ছিল এটা। ধন্যবাদ জাওয়াদ সাহেব, আমাকে সম্পূর্ণ নতুন কিছুর সঙ্গে পরিচয় করিয়ে দেওয়ার জন্য। উৎস কিছু বলল না। দুজন চুপচাপ গাড়ির কাছে গিয়ে গাড়িতে উঠে বসল। উৎস ড্রাইভ করছে। রূপকথা পাশের গ্লাসটা নামিয়ে বাতাসের মধ্যে চোখ বন্ধ করে আছে। মাথায় কাপড় নেই, চুলগুলো আগের মতো ছেড়ে দেওয়া, বারবার চোখে মুখে এসে পড়ছে চুলগুলো। উৎস বলল, গ্লাস উঠিয়ে দাও, বেশি বাতাস লাগলে ক্ষতি হবে।